FM। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে গল্পটা শেয়ার করব, এমন ভয়ানক ঘটনা আমার জীবনে আমি আগে কখনো শুনিনি। সময়টা ছিল 2022 সাল। আমি যখন ক্লাস 11-এ পড়ি, মানে কেবল কলেজে ভর্তি হয়েছি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখনকার কথা। তো এমন একটা ঘটনার কথা বলেছিল আমার শিক্ষক, সেই ঘটনার কথা আমার মনে পড়লে আজও আমার গায়ের কাঁটা দাঁড়িয়ে যায়। তো কী এমন ঘটনা ছিল, সেই ঘটনাটাই আজকে বলবো আপনাদের মাঝে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শুনবেন। গল্পটি শুরু করছি। সময়টা ছিল 2022 সাল। আমি যখন কলেজে ভর্তি হলাম, তখন আমি ইংরেজি একটা টিচারের কাছে প্রাইভেট পড়তাম। বাড়ির পাশে আমাদের যে বাড়িটা, আমাদের বাড়ির পেছনে একটা বাড়ি আছে, ওইখানে একটা কোচিং সেন্টার ছিল। ওইখানে দুইটা স্যার প্রাইভেট পড়াইতো, একটা অঙ্ক একটা ইংরেজি। তো আমি ইংরেজি স্যারের কাছে ইংরেজি পড়তাম। তো আমি যখন ইংরেজি পড়তাম তখন ওই আমাদের ওই ব্যাচে আমি একা ছিলাম ছেলে, আর বাকি সব ছিল মেয়ে মানুষ। তো আমার ভালো লাগতো না, একা একা ছেলে মানুষ। তো আমি কি করলাম, আমার এক ক্লাসমেটরে বললাম, আমাদের এইখানে একটা স্যার আছে, ভালো ইংরেজি পড়ায়, তাহলে তুইও এখানে চলে আয়, তাহলে দুজন একসাথে পড়লে পড়ায় মন বসবে, ভালোও লাগবে। ও আমার কথা শুনে ও চলে আসে। মাসের 5 তারিখ থেকে ও আমাদের কোচিংয়ে ভর্তি হয়ে যায়। তারপরে বেশ ভালোই আমরা পড়তেছিলাম। স্যারের কাছে পড়তে বেশ ভালোই লাগতো, কারণ স্যার আমাদের তেমন মারতো না, সুন্দরভাবে বোঝাইতো, খুব সহজে আমাদের পড়া হয়ে যেত। এই জন্য আমাদের মারধরও করতো না কখনো। স্যার অনেক আদর করতো আমাদেরকে। তো আমার বন্ধু যখন আসলো, তারপর কিছুদিন পর বন্ধুর এলাকার দুইটা মেয়ে পড়তে আসে স্যারের কাছে। তো ওই মেয়ে দুইটার দেখে আমরা হাসাহাসি করতাম বেশিরভাগ সময়, কারণ ওই দুইটা মেয়ে সবসময় হাসাহাসি করতো সবার সাথে, যে কোনো বিষয়ে। ওদেরকে যদি অপমানও করা হতো, কেমন যেন গায়ে মাখতো না, সব সময় হাসতো। বিষয়টা কেমন যেন অবাক, বিস্ময়কর, যে একজন মানুষকে অপমান করা হচ্ছে, তারপরেও কেন জানি অপমান বোধ করছে না, সবসময় হেসে উড়িয়ে দিচ্ছে। তো আমরা ঠিক করলাম যে ওদেরকে কি করে শায়েস্তা করা যায়। এটা তো ভালো স্বভাব না, সবসময় হাসবে, এটা কেমন যেন আমাদের লাগলো। তো আমাদের ব্যাচে আমরা মোট 11 জন পড়তাম। তার মধ্যে আমরা 4 জন ছেলে ছিলাম, আর বাকি সব মেয়ে মানুষ। তো আমাদের ওই কোচিংয়ে একটা নিয়ম ছিল যে প্রতি বৃহস্পতিবারে শুধু পড়া নিব আমরা। স্যার শুধু আমাদের পড়া বলে দেবে, কিন্তু স্যার আমাদের কাছ থেকে পড়া আদায় করবে না। কিন্তু বাকি সময়টা স্যার আমাদেরকে গান শোনাবে। তো স্যারের কণ্ঠটা অনেক সুন্দর ছিল, আমাদের প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আমাদেরকে গান শোনাতো। তো আমরা ওই বুদ্ধিটাই কাজে লাগালাম যে স্যার যেহেতু বৃহস্পতিবারে গান শোনায়, তাহলে আমরা কাজ করব। আমরা এই সপ্তাহের বৃহস্পতিবারে স্যারকে বলবো, স্যার আপনি গান শোনাবেন না, আমাদেরকে গল্প শোনাবেন, ভূতের গল্প শোনাবেন। আর মেয়ে মানুষ তো ভূতের গল্প শুনতে একটু ভয় পায়, এজন্য আর কি আমরা 4 জন ছেলে মানুষ বুদ্ধি করলাম যে স্যারকে বলবো যাতে ভূতের গল্প শোনায়, যাতে ওরা ভয় পায়। ভয় পেলে হয়তো ওদের পরিবর্তন আসতে পারে। তো নিজেদের কাছে আমাদের কেমন যেন জিনিয়াস ফিল হচ্ছিল, কেমন যেন একটা ভাব চলে আসলো আমাদের মাঝে যে ওরা ভয় পাবে, আমরা ভয় পাবো না। তো স্যারকে বললাম, স্যার এই সপ্তাহের বৃহস্পতিবার আপনি আমাদেরকে আর গান শোনাবেন না, আমাদেরকে গল্প শোনাবেন, ভূতের গল্প। স্যার আমাদেরকে সরাসরি না করে দেয়, না আমি ভূতের গল্প শোনাতে পারবো না, তোমরা অনেক ভয় পাবা, এরপর আমার দোষ হবে, রাতে ঘুমাতে পারবা না। তো আমরা ছেলেরা বললাম, না স্যার আমাদের ভূতের গল্প শোনাতেই হবে। স্যারকে অনেক জোরাজোরি পর স্যার ওই দিন আর আমাদের গল্প শোনায় না। স্যার আমাদেরকে বলে যে আগামী সপ্তাহে গল্প শোনাবো, যাও। তো এরকম আমাদের চলতে থাকলে এর মধ্যে আমাদের একদিন, তখন বকুল ফুলের সিজন, তো আমরা বকুল ফুল এনে আমাদের যে রুম আছে ওই রুমের সিলিং ফ্যানের পাখার উপরে বকুল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে ফ্যান চালালে বকুল ফুলের এগুলো ছিটিয়ে পড়ে, যাতে স্যার খুশি হয়। তো আমরা সেটা করি। সেদিন আমরা একসাথে ছেলে মেয়ে সবাই মিলে ওই কাজটা করি স্যারকে খুশি করার জন্য। আর আমাদের উদ্দেশ্য ছিল যে স্যারকে খুশি করব, যাতে স্যার আমাদেরকে বকাবকি না করে, যাতে আমাদের গল্প শোনায়। তো আমরা ওই কাজটা করার পর স্যার অনেক খুশি হয়।
স্যার বলে, আচ্ছা দাও, তোমাদের জন্য বৃহস্পতিবার ফুল টাইম আমি তোমাদের গল্প শোনাবো। আমরা তো সবাই খুশি, কিন্তু মেয়েরা কেউ কেউ খুশি ছিল না, কারণ ওরা তো ভূতের ভয় পায়। তো এমন একটা ভূতের গল্প স্যার বলেছিল, যেটা শোনার পর আমি নিজেও অনেক ভয় পেয়েছিলাম। হ্যাঁ, বাস্তব ঘটনা, আমি নিজেও অনেক ভয় পেয়েছিলাম। কি এমন গল্প বলেছিল, তাহলে আপনারা ধৈর্য সহকারে শুনুন যে কি এমন গল্প যার কারণে আমিও ভয় পেয়েছিলাম। তো দেখতে দেখতে সপ্তাহ পার হয়ে গেল। বৃহস্পতিবারের দিন স্যারকে বললাম, স্যার আজকে তো বৃহস্পতিবার, আপনি আমাদেরকে গল্প শোনাবেন না? স্যার আমার কথায় চুপ করেছিল। আসলে স্যার আমাকে খুব ভালোবাসতো। আমি যদি স্যারের কাছে কিছু আবদার করতাম, স্যার কখনো না করতো না। আসলে আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার ওরকম সামর্থ্য নেই যে নামি দামি কোচিং সেন্টারে গিয়ে পড়ার মতো। আমার মা আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে পড়ালেখা করানোর জন্য আমার মা যথাসম্ভব চেষ্টা করে। এই স্যারের কাছেও আমার মা এসে খুব হাত জোর করে বলেছিল যে আমার ছেলেটাকে একটু পড়ানোর চেষ্টা করো। সেই সুবাদে স্যার সকলের থেকে আমার কাছ থেকে টাকাও কম নিত। স্যার তখন থেকে আমাকে খুব ভালোবাসতো। তা আমি কিছু বললে স্যার কখনো না করতো না। তা আমি বললাম যখন, স্যার আমাদের তো আজকে ভূতের গল্প শোনানোর কথা, ভূতের গল্প শোনাবেন না? স্যার বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা শান্ত হও, আমি ভূতের গল্প শুরু করছি। তা আমরা সবাই শান্ত হয়ে গেলাম। হঠাৎ করেই আমাদের ক্লাসরুমটা কেমন জানি থমকে গেল, বাতাসটা ঠান্ডা হয়ে গেল, কেমন জানি একটা নীরবতা কাজ করতে লাগলো। এর আগে কখনো অমন হয়নি, কারণ আমরা একসাথে 11 জন পড়লে হইচই হয়, কথাবার্তা হয়, কিন্তু যখন স্যার বললো যে ভূতের গল্প শোনাবো, তখন সবাই কেমন জানি শোনার আগ্রহ নিয়ে বসে আছে চুপ করে, কেউ নড়াচড়া করছে না, কথা বলছে না। স্যার যখন গল্প শুরু করলো, গল্পটা ছিল এমন, স্যার যেভাবে বলেছিল আমি ঠিক ওইভাবে বলছি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আমার মায়ের দুলাভাই, মানে আমার খালু, আর্মি যে চাকরি করত, বর্ডারে চাকরি করত। বর্ডারে এক সময় একটা যুদ্ধ হয়, একটা গোলাগুলি হয়, একটা গুলি এসে তাদের এক সৈনিকের বুকে লাগে, যার ফলে সে ওইখানে মারা যায়। তাদের কমান্ডার তাদেরকে নির্দেশ দেয় যে তোমরা এই লাশটাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসো। তো আমার খালু আরও যারা অফিসার ছিল, তারা ওই লাশটাকে নিয়ে রওনা হচ্ছিল। তখন তাদের যে কমান্ডার ছিল সে বলল, তোমরা এই রাস্তা দিয়ে যাবে না, তোমরা যে কোনো যানবাহনে যাবে না, তোমরা নৌপথে যাও। নদী পথে গেলে তোমাদের নিরাপত্তা বেশি, কারণ তোমাদের উপর আবারও কোনো আক্রমণ আসতে পারে। তো তাদের কমান্ডারের কথা শুনে আমার যে খালু, তো উনি নৌপথে আরও সৈন্য সমন্ত নিয়ে তারা নদী পথে রওনা হলো। রাত যখন 12টা বাজবে, তখন তারা নাস্তা করে, রাতের খাবার, হালকা খাবার খায়। আসলে তারা রাতে হালকা খাবারই খায়, বেশি ভারী খাবার খায় না। তো রাতে হালকা খাবার খেয়ে সকলেই তো ক্লান্ত, একটু ঘুম ঘুম আসছে, সকলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। রাত যখন 4টা বাজে, তখন আমার খালুর আর কি প্রসাবে চাপ দেয়, তখন উনি প্রসাব করার জন্য উঠে, তার ঘুম ভাঙে আর কি। তখন একেবারে সে উঠে দাঁড়ায় না, কিন্তু ঘুমটা ভাঙে আর কি। চোখটা মিলে দেখে যে জ্যোৎস্নার আলো তাদের ওই যে জাহাজটা, মানে তাদের যে বোর্ড, ওই বোর্ডের উপরে জ্যোৎস্নার আলো পড়ে। সব কিছু দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে জ্যোৎস্নার আলোতে। তো ওই জ্যোৎস্নার আলোতে এসে দেখে যে তারা লাশটা নিয়ে যাচ্ছিল, তাদের এক সৈনিকের যে লাশটা ছিল সেটা নিয়ে যাচ্ছিল। লাশের পাশে কিছু একটা ছায়া দেখা যাচ্ছে যে বসে আছে। কিন্তু কিছুক্ষণ পর একজন মানুষ যখন হাড় চিবোয়, আমরা যখন মাংস খাই, যখন হাড় চিবাই, তখন একটা হাড় ভাঙার একটা শব্দ হয়, ওই রকম শব্দ হচ্ছে। তিনি বলে, কি ব্যাপার, আমাকে একা রেখে ওরা সবাই কি মাংস খাচ্ছে, দেখি তো বিষয়টা। সে যখন ওই লাশটার কাছে গেল, তখন সে দেখে অবাক, একটা ভয়ানক চেহারার মানুষ ওই লাশটাকে খাচ্ছে। লাশের 2টা পায়ের অর্ধেক খেয়ে ফেলেছে চিবিয়ে। তখন তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, সে একদম স্তম্ভ হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে।
কী ব্যাপার, আমি এটা কী দেখলাম। তখন সে পিছনে চলে আসে, সে চালাকি করে পিছনে এসে তার যারা সৈনিক ছিল সকলকে আস্তে আস্তে নাড়াচাড়া দেয় যে ঘুম থেকে উঠ, তোরা উঠ, দেখ বিষয়টা কী হচ্ছে। তো এভাবে নাড়াচাড়া দিতে দিতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর কয়েকজনে ঘুম ভাঙে, সবাই দেখে যে লাশটাকে খাচ্ছে, হাড়গুড় কেমন যেন চিবোচ্ছে, এত শব্দ হচ্ছে যেন মনে হচ্ছে একজন মানুষ একটা মুরগির মাংস খাচ্ছে, এরকম হাড়গুড় চিবানো শব্দ হচ্ছে। সবাই তো অবাক, কারো মুখে কোনো কথা নেই। বিষয়টা এমন বিস্ময়কর হয়ে উঠেছিল তখন কারো মুখে কোনো কথা ছিল না। আসলে বিষয়টা তখন কারো মুখে কথা না থাকারই কথা। এই গল্পটা শোনার পর আমার নিজেরও ভাষা হারিয়ে ফেলেছিলাম, কি বলবো এখন, কিভাবে বলবো গল্পটা। তো সবাই যখন ওইটা দেখছিল, সবাই কারোরই কোনো কিছু করার ক্ষমতা ছিল না, কি করবে। একটা গুলি করতে গেলে, ফায়ার করতে গেলে মেজরের পারমিশন লাগবে, তখন অত রাতে কীভাবে পারমিশন চাইবার, ওই সময় ওই বুদ্ধিটাও কারো মাথায় আসে না যে পারমিশন নেব, গুলি চালাবো। তখন তো তারা অবাক যে এটা কি হচ্ছে, কি দেখছি চোখের সামনে। একটা মানুষ সে মারা গেছে কিন্তু তার লাশটা এখনও তরতাজা, এই লাশটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখার পর কোনো মানুষ কি স্থির থাকতে পারে? কখনো স্থির থাকবে না। তো এটা দেখার পর দেখতে দেখতে লাশের অর্ধেক খেয়ে ফেলেছে। তখন ফজরের আজান দিয়ে দিছে। ফজরের আজান কিন্তু 4:30-5টার মধ্যে আজান দিয়ে দেয়, তখন ফজরের আজান দিয়ে দিছে। তো আজান দেওয়ার সাথে সাথেই ওই লাশটা যে খাচ্ছিল সে আস্তে আস্তে পেছন দিক দিয়ে গিয়ে নদীর মাঝখানে হারিয়ে গেল। আর তখন দূর থেকে একটা ভয়ানক আওয়াজে আসলো আর বলছিল, যদি আর একটু সময় পেতাম তাহলে সবগুলোকেই খেতে পারতাম, তোরা বেঁচে গেলি, আজকে তোরা বেঁচে গেলি, খবরদার আবার যদি কখনো আমার সামনে পড়িস তাহলে সেদিন আর তোরা নিস্তার পাবি না। তো স্যারের কাছ থেকে এই গল্পটা আমি শোনার পর আমি রাতের বেলা একা একা বেরোতে ভয় পেতাম, এতটা ভয়ানক লেগেছিল আমার কাছে, এতটা ভয়ের ছিল। আসলে একটা মানুষের লাশ, আমরা শুনেছি যে একটা শেয়াল বা কুকুর একটা পশু প্রাণীর লাশ চিবিয়ে খায়, কিন্তু একটা মানুষের লাশ চিবিয়ে খাচ্ছে, তাও সেটা চোখের সামনে দেখেছে। এই গল্প শোনার পর যে কারো মনে ভয় ঢোকাটাই স্বাভাবিক। আমিও ভয় পেয়েছিলাম, সেদিনের গল্প শোনার পর আমি অনেক ভয় পেয়েছিলাম। তো এরকম ভয়ানক গল্প যদি কেউ শুনে থাকেন বা আপনাদের সাথে যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভূতের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।